ছাড়ুন আমাকে, দূরে যান, দম বন্ধ লাগছে আমার। অনুরাগ সরল না একদম। আর একটু কাছে ঘেঁষে মুখ ঢেকে দেওয়া উটকো চুল সরিয়ে দিয়ে গুজিয়ে দিল কানের পেছনে। চানমুখে উষ্ণ চুম্বনে রাঙিয়ে দিয়ে বলল, আমি এবার থেকে সব বলবো তোমাকে, একদম পাক্কা, হেরফের হবে না কথা। সরুন, আমাকে বলতে হবে না কিছু। আমি তো শত্রু আপনার। আপনার যা হোক আমার তাতে কি? কিচ্ছু যায় আসে না আমার। জেনে শুনেই তো আপনাকে বরণ করেছি। মরণও মেনে নিতে পারবো। দূরে যান, আমার কাছে কি? অনুরাগ চুপসে গেল। ভিজে থাকা চোখের কোনা বেয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ল আয়নার। কেন কাঁদছো? আমি কি করেছি? আয়না জোরে ঠেলে দিল তাকে। বলল, একদম ভালো সাজতে আসবেন না। এই আপনার কিছু হয়ে গেলে কারো কিছু হবে না, কিচ্ছু হবে না। সব আমার হবে। আমি এত ঝুঁকি নিয়ে থাকতে পারছি না। আপনি কেন আমায় এত চিন্তায় রাখেন? আমার তো কিচ্ছু হয়নি। তুমি আজকাল উল্টাপাল্টা ভাবছো। মুড সুইং বলে ইংরেজিতে। একদম ইংরাজি শেখাতে আসবেন না আমাকে। গরম চোখে তাকিয়ে বলল আয়না। একটু হাসার চেষ্টা করলো অনুরাগ। বধূটিকে টেনে এনে পিষ্টি করলো বুকের সাথে। কপালে শক্ত চুমু দিয়ে মাথার চুলে এলোমেলো বিলি কেটে কেটে বলল, ঠিক তো। ইংরেজি প্রফেসরকে কথায় কথায় ধমকানো মহিলাটাকে ইংরেজি শেখানোর সাধ্য কার? আয়না নরম হয়ে গেল। বুকের সাথে লেপ্টে রইল। হাতটা অনুরাগের পিঠের দিকে পড়ে রইল। অনুরাগ ফিসফিস করে বলল, দেখি, অনেক আদর খেয়েছো। এবার আমার বাচ্চাটাকে একটু আদর করি, না হলে সেও রেগে বোম হয়ে থাকবে। সবাই তো আবার রাগের ফ্যাক্টরি। আয়নার চোখে তখন ঘুম। পাশ ফিরে বেশিক্ষণ শুয়ে থাকতে পায় না আজকাল। সোজাসুজি ঘুমাতে ভালো লাগে। অনুরাগের হাতটা তুলে উঁচু হয়ে আসা পেটে রেখে ঘুমানোর চেষ্টা করলো। অনুরাগের সেখানে কান লাগিয়ে অনুভব করার চেষ্টা করলো একটি ছোট্ট প্রাণীর উপস্থিতি। হৃদয় পুলকিত হলো অজানা খুশিতে, বাবা হওয়ার আকাঙ্ক্ষায়। উদরে উষ্ণ স্পর্শের ছোঁয় বারবার ঘুম ভেঙে যাচ্ছিল আয়নার। শেষমেশ বলে উঠল, আমি ঘুমাচ্ছি প্রফেসর। অনুরাগ উঠে এলো। সোজা হয়ে শোয়া আয়নার বুকে আলতো করে মাথা রেখে বলল, আমিও ঘুম, আয়নামতি। ডিসেম্বর মাস। সন্ধ্যা নামতেই হাড় কাঁপানো শীতের প্রকোপ আরও বেড়ে গেছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে নকশা তোলা রং বেরঙের ছোট ছোট কাঁথাগুলো একটার পর আরেকটা ভাঁজ করতে লাগলো আয়েশা বেগম। পালঙ্কে বসে থাকা গরম চাটানা আজহার সাহেবকে বললেন, কাঁথাগুলো সুন্দর হইছে না বাবুর আব্বা? সুন্দর। মন থেইকা বলতেছেন তো? কি আশ্চর্য মহিলা তুমি আয়শা! সুন্দর মানে সুন্দর। তোমার সব কাজ সুন্দর। একটা কথা বলেন তো, আমাদের বোন আসবো নাকি ভাই আসবো? আল্লাহ যেটা দেয় তাতেই খুশি। আমার একটা বোন পাইলে আর কিচ্ছু লাগবো না। দিনকাল তো আইসা পড়ছে, আমার বাচ্চাটা কেমন আছে ফোন দেওয়া লাগবো একটা। ফোন দাও, ফোন দাও। ওসব নিয়ে হেলা করো না। হেলা করো কেন বুঝি না। ছেলে মেয়ে দুটো ছাড়া কে আছে আর আমাদের? নামিরার ডাক শোনা গেল উঠোন থেকে। আয়েশা বেগম কাঁথাগুলো পাশে রেখে হেঁটে বের হলেন ঘর থেকে। উঠোনের দিকে যেতে যেতে বললেন, কি হয়েছে বউ, ডাকো কেন? ওইভাবে ডাকলে ডর লাগে আজকাল। নামিরা এগিয়ে এলো। স্বাভাবিক গলাই বলল, আম্মা, আয়নাকে পাশের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি আয়নকে বলেছি, ও বলেছে আপনি আর আব্বাকে চলে যেতে। ও আসছে, এখানে কাজ না হলে শহরে নিয়ে যাবে। আর 2-3 দিন সময় আছে বলছিল না? আম্মা, সব কি ঠিক সময়ে হয়? ডাক্তাররা একটা আনুমানিক সময় বলে। জামাইটাও তো নাই, দেশের বাড়ি, খাগড়াছড়ি। কি হবে এখন? আপনাদের জামাই নাই তো কি হয়েছে, বাকিরা তো আছে। আয়নার শ্বশুরের অনেক চেনা পরিচিত ডাক্তার আছে, উনি সামনে নিচ্ছে। এখন ফোনটা উনি করেছেন। চিন্তা করিয়েন না আম্মা, সব ঠিক হয়ে যাবে। চৌধুরী সাহেব বোধহয় চলে আসবেন তাড়াতাড়ি। বকবক করতে করতে বাড়ির ভেতর পা রাখেন আয়েশা বেগম। ছুটতে ছুটতে রূপা হাজির হয়। দৌড়ে এসে আয়েশা বেগমকে বলে, জেম্মা আপার খুব শরীর খারাপ, বড় গাড়িতে করে তুলে নিয়ে গেছে আপাকে। আমি দেখছি গাড়িটা। আয়েশা বেগমই তুরু তুরু বুকে রান্নাঘরের দিকে এগোলেন। রূপাকে বলেন, তোর জ্যাঠাকে বলে আই তো দেখি, আমি গলা ভেজাই আগে। হন, তোর আপা ভালাই ভালাই হাসপাতাল থেকে চলে আসলে বড় মোরগটা সদকা দিয়া দিবি। গ্রামের পাগলি কানো বিবিরে 3 কেজি চাল দিবি। সবজি বাগান থেইকা কয়েকটা সবজি দিয়া দিবি সাথে। আমার মনে থাকে না, তোর মনে থাকবো? থাকবে জেম্মা। ভালা মাইয়া, তোর ভাবিরে মনে করাইয়া দিবি, বুঝছস? এবার যা, আলমিরা থেইকা আমার বোরখা বাহির কর, জুতো জোড়া বাহির কর। আমি চোখে কিছু দেখতেছি না, সব অন্ধকার লাগতেছে। তুমি চিন্তা করিও না জেম্মা, আপার সাথে সবাই আছে। আবার তো মিষ্টি একটা বাবু আসবে। আমাদের বাবুর একটা খেলার পুতুল আসবে। বাবু কোথায়? ঠোঁট উল্টে ঘুমোচ্ছে। সন্ধ্যাবেলা ঠুসে ঠুসে ঘুমায়। রাতে কাউকে ঘুমোতে দেয় না।
তার খেলার সময় তো রাতেই। আইসা আমি হাসপাতালে চইলা গেলে তুই আমার বউরে আর ভাইরে দেইখা রাখবি, সঙ্গে সঙ্গে থাকবি। আচ্ছা জিম্মা, তুমি ফোনে জানাও আবার কি বাবু আসছে। হারামজাদি, বাবু বাবু করস কেন? আল্লাহরে ক যাতে আমার সোহাগীরে ভালা রাখে। আপা আর আপার বাবু ভালো থাকবে জিম্মা। এশার আজান পড়েছে মাত্র। অনুরাগ বের হলো মসজিদের উদ্দেশ্যে। জমির আর রাজীব দুজন তার সাথে মসজিদের উদ্দেশ্যে পা দিয়েছে মাত্র। তখনই অনুরাগের ফোনে কল এলো। রাশেদকে ফোন করতে দেখতেই অনুরাগের ঠোঁটির কোণেই হাসি এলো। ফোন তুলে কানে দিতে রাশেদের মুখে সবটা শুনে থেমে গেল সে। তুই কবে আসবি? তোর বউকে মনে হয় শহরে নিয়ে যেতে হবে। খুব দেরি হলে আসার দরকার নেই, আমরা সামলে নিচ্ছি। জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়েছি। কবে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? সন্ধ্যায়। আর আমাকে এখন জানানো হচ্ছে? তখন রওনা হলে তো আমি এতক্ষণে পৌঁছে যেতাম। ওর সাথে তো আমার দুপুরেই ফোনে কথা হলো, তখনও সব ঠিকঠাক ছিল। হ্যাঁ, হঠাৎ করে সব হলো। খালামা বারণ করেছে তাই কেউ জানায়নি তোকে। দেখিস পাহাড়ি রাস্তা, কিন্তু খুব সাবধান। অনুরাগ ফোন রেখে দিল। মসজিদে গিয়ে নামাজ পড়ে নিল। দুর্গম পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে সেই ছোট্ট গ্রামটাতে ছুটল অনুরাগ। একরাশ চিন্তা, উদ্বিগ্নতা আর ভয়। তার আয়নামতিটা ভালো আছে তো? রাতের আকাশটা ঝলমলে। পাহাড়ি রাস্তায় পড়েছে চাঁদের কিরণ। জোনাকি পোকারা ছোটাছুটি করে চলছে সবুজের বুকে। কি সুন্দর মন করা রাতের দৃশ্য, দেখলেই চোখ জুড়িয়ে যায়। গ্রামের ছোট্ট হাসপাতালটি চিকিৎসার ব্যবস্থা তেমন উন্নত না। অবশ্য কাজ চলছে। শেখ চৌধুরী পুত্রবধূকে এই হসপিটালে রাখতে চাইলেন না। শহরের হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করাবেন। তার বংশধরের আগমন যেখানে সেখানে হবে না। আনিতাইতে বেজায় রেখে গেলেন। প্রসব বেদনায় কাতর মেয়েটাকে শহরে নিয়ে যাবেন। এতে কি কষ্ট কমবে নাকি বাড়বে? আয়েশা বেগম আর আজহার সাহেব পৌঁছে এক দায়ী মাতার খোঁজ দিলেন। ভালোই তিনি গ্রামে এক নামে পরিচিত। এই মুহূর্তে তিনি ভরসা। আয়েশা বেগমের মুখের উপর কথা বলতে পারলেন না কেউ। আনিতা একটু বেশি ভয় পায় এই খিটখিটে মহিলাকে। তাই আয়নাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। অনুরাগ ঠিক তখনই এসে পৌঁছালো বাড়িতে। দূর থেকে একটুখানি আয়নাকে দেখেছিল। আহ, আর্তনাদ এখনও কানে বাজছে। এত কষ্ট আর বাচ্চা কাচ্চার দরকার নেই, একটাই যথেষ্ট। আয়নামতির কষ্টের ভাগ সে তো নিতে পারছে না। ছোট্ট একটা মাটির ঘর, হারিকেন জ্বালানো, ঘরের এক কোণে। আয়ান শহর থেকে আসা মাত্রই ছুটল সেই দাত্রীর ঘরে। নিয়ে চলে আসলো চৌধুরী বাড়িতে। সব পুরুষ মানুষকে বসার ঘরে বসে থাকতে বলেছে আয়েশা বেগম। আয়ন দুশ্চিন্তায় এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলো। আলো যেন তার টুনির কষ্ট কমিয়ে দেন। অনুরাগ বাড়ি থেকে বের হয়ে উঠোনে দাঁড়ালো। এদিক ওদিক পাইচারি করতে করতে একসময় অমি ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, মামা, নানু বলেছে একটা ছোট্ট পাখি এসেছে। অনুরাগের বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। চোখ বন্ধ করে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো অনুরাগ। আইন এসে জাপটে জড়িয়ে ধরে। অনুরাগ অতিরিক্ত খুশিতে পোপা হয়ে গেল। শুধু চোখ দুটো ছলছল করে জানান দিল সে এই মুহূর্তে ঠিক কতটা খুশি। তার জীবনে আয়নামতির সবচেয়ে বড় পাওয়া। তার আদুরে বউ ছাড়া এখন মেয়েটির আরও একটি পরিচয়। সে এখন কারোর আদুরে মমতাময়ী মা। দূর থেকে শুধু কন্যার কান্নার আওয়াজ শোনা গেল। অনুরাগ ধারে কাছেও যেতে পারল না। আয়েশা বেগম এসে বললেন, জামাই, তুমি এখন ওই দিকে যাবা না ভুলেও। দাঁতটিকে খুশি করে আসো। অনুরাগ পকেটের ওয়ালেট যে কয়টা হাজার টাকা ছিল সব বের করে দাঁতটিকে দিয়ে দিল। বলল, হসপিটালে আরও বেশি দিতে হতো। আপনি খুশি হয়েছেন তো? কাপড় চোপড় আমি পাঠিয়ে দেবো। দাঁতটি বেশ খুশি হলো। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, সবটা ভালোই ভালোই হয়েছে বলে। নরম তুলতুলে তুলের মতো শরীর, খ্যাচখ্যাচ কান্নার আওয়াজে ভারী পরিবেশ। বন্ধ চোখে হাত নেড়ে চেঁচিয়ে কেঁদে সবাইকে নাজাল করে ছেড়েছে ছোট্ট দেহ মানবটা। দূর থেকে অনুরাগের কান্নার আওয়াজটা শুনতে বেশ সুন্দর লাগছে, কি মধুর। আনিতা আয়েশা বেগমের আড়ালে নাতনিকে নিয়ে চলে আসলেন নিচে। অনুরাগকে ডাকলেন। ছুটে আসলো অনুরাগ। তত্তরিয়ে কাঁপতে লাগলো তার হাত। বলল, কেন ডেকেছো মা? এটাকে দেখো। অনুরাগ শব্দপণে তাকালো। দূরে গিয়ে বলল, না না, আমি নেবো না, খুব নরম, পরে টরে যাবে। আয়নামতি আবার রেগে বুম হয়ে থাকবে। এই মেয়েও রাগ করা শিখে যাবে। আমি কয়জনকে সামলাবো মা? ঠিক করে হেসে ফেলেন আনিতা। বলেন, কি বোকা ছেলে আমার, যার জন্য এত অপেক্ষা, তাকে কোলে নেবে না? নাও নাও,
তোমার শাশুড়ি চলে আসলে আর নিতে পারবে না কিন্তু। আচ্ছা দাও, তুমিও ধরে রাখবে কেমন? আচ্ছা। অনুরাগ তার দু হাতের ওপর নিয়ে নিল তুলতুলে শরীরটাকে, বলল, খুব নরম মা, এত নরম কেন? গড়ে যাচ্ছে যেন। এখন ওরকম হয়, মাত্রই 2 দিন হয়েছে। ছোট্ট নরম গালটাতে ঠোঁট ছোঁয়ালো অনুরাগ। শায়লা বেগম আসতেই আনিতা চলে গেল। অনুরাগ মেয়েকে নিয়ে বসলো সোফায়। শায়লা বেগম পাশে গিয়ে বসলো, বলল, দাদু ভাই বউয়ের সাথে দেখা হয়েছে? কেউ যেতে দেয় না তো। আহারে, কি দুঃখ আমার ভাইয়ের। আমি যদি সাহায্য করি। পারবে না, ওখানে শাশুড়ি মা আছে। একটা কথা বলো আমায়, আমার বউ আর আমি গেলে নাকি সমস্যা? সব কুসংস্কার। আমি বুঝতে পারছি আমার ভাইয়ের দুঃখ। আর শোক না ফেলে আমাকে আমার বউয়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা, তুমি আমার পেছন পেছন আসো। শাশুড়ি যদি কিছু বলে? আসো আসো, আমি সামলে নেব। অনুরাগ দাদির পিছু পিছু গেল। কোলে তার ছোট্ট মাটা, চোখ একটু একটু খোলা। অনুরাগ নাকের ডগায় আদর দিয়ে বলল, তোমার আম্মাজান এখন আমার কাছে, দুর্লভ আম্মাজান। বলেই হেসে ফেলল অনুরাগ। শায়লা বেগম পিছু ফিরে বলল, দাদু ভাই একটু করে দেখেই চলে আসবে আবার। তোমার শাশুড়িকে আমারও ভয় হয়। আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। আয়েশা বেগম নাকি রান্নাঘরের দিকে গেছেন গরম পানি আনার জন্য। সে সুযোগে শায়লা বেগম অনুরাগকে ঘরে ঢুকিয়ে দিল। চামেলি এসে বলল, আমি খালাম্মারে গিয়ে বলে আসি, ছোট সাহেব বৌরানির কাছে গেছে গা। আরে না না, এদিকে এসো, তোমার যা চাই তাই দেবো, বলিও না প্লিজ। তাহলে আমার একটা লিপস্টিক আর ফর্সা হওয়ার ক্রিম লাগবো। বৌরানি যেগুলো মুখে মাজে সেগুলো। আরে আমি তো দেখি না কি মাঝে, কিছু দেয় না। আমার বউ এমনিতে সুন্দর। নয়, আমি জানি কিছু তো মাজে। আচ্ছা আচ্ছা, ওগুলো তুমি ওর কাছ থেকে নিয়ে নিও, আমি এনে দেবো, ঠিক আছে? কসম করো শাশুড়ি মাকে বলে দেবে না? কসম করছি। ঘুমন্ত সদ্য নতুন এক মা জননী বাচ্চার কিচমিচ আওয়াজ শুনে চোখ মেল। ঠোঁটের কোণায় হাসি ফুটল যখন দেখল এক ফিতার কোলে সন্তান, তারই সন্তান। আহা কি সুন্দর! অনুরাগ মেয়ের মাথায় চুমকি মেয়েকে চট করে আয়নার পাশে শুয়ে দিল। বউকে এক হাতে টেনে এনে বলল, আয়নামতি, কেউ আসতে দেয় না এখানে, কি জানা রে ভাই, আমি আমার বউয়ের কাছে আসতে পারি না, এটা কোনো কথা? আয়না মিটমিটি হেসে ফেল, দুর্বল গলায় বলল, আপনি তো বাবা হয়ে গেছেন, বোকাশোকা রূপটা এবার পাল্টে যাক না। কি দরকার? আমার বউ আমাকে বোকাশোকাই পছন্দ করে, মেয়েও করবে। বোকা আব্বা, বুদ্ধিমতী আম্মা। বলেই হেসে ফেল অনুরাগ। আয়নাও, কেমন মানুষ আপনি? আমি কালকে আপনাকে খুঁজছিলাম জ্ঞান ফেরার পর, কোথায় ছিলেন? কেউ আসতে দিলেই তো। তোমার মা জননী তো একেবারে আসতেই দিচ্ছে না। আমি তোমার কাছে আসলে নাকি তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না, এটা কোনো কথার কথা? আয়না হেসে ফেল, বলল, ওনারা কত নিয়ম কানুন মানে, সে যাই হোক, সব ঠিকঠাক আছে তো? কুহেলি তোমার আর কোনো কথা নেই। উহেলি ফুহেলি যা করার করুক, ভেড়া সবসময় ভ্যা ভ্যা করবেই। সিংহ গর্জন একেবারেই করে আর সব কাঁপিয়ে দেয়। যতদিন অনুরাগ চৌধুরী থাকবে ততদিন ওই কুহেলি আর খালিকুজ্জামানের মতো অমানুষও থাকবে। যেখানে শুভ কিছু থাকে সেখানে অশুভ কিছুও থাকে। শত্রু একেবারেই নির্মূল হয় না এনামতি। শুধু তুমি পাশে থাকো, হাতটা ধরে রাখো, আর বুকটা ঠাঁই হিসেবে নাও। বাকি সব কিছুকে আমি তুচ্ছ ঘোষণা করে দিলাম। আমার পরিবার আর আপনজনগুলো আমি দুর্বল জায়গা হিসেবে দেখতে চাই না, শক্তি হিসেবে দেখতে চাই। আয়না অশ্রু চোখে হাসলো, বলল, আমি জীবনের শেষ অবধি আপনার হাতটা ধরে রাখবো, এক মুহূর্তের জন্যও ছাড়বো না। আমি আপনার রণরঙ্গিনী হব, রণবীর। আপনাকে সাজিয়ে দিব রণসজ্জায়, আর আপনি বারবার ফিরবেন যুদ্ধে জয়ী হয়ে। আমি থাকবো এক সুন্দর অপেক্ষায়। অনুরাগ মাথা নামিয়ে প্রাণমোহিনীর কপালে প্রলেপ আঁকল ভালোবাসার। মেয়ের কপালে দিল স্নেহ মমতার স্পর্শ। অতঃপর বলল, আমার মেয়ে জ্যোৎস্না নিয়ে এসেছে আয়নামতি, ওর নাম হবে জ্যোৎস্না রানী। নামটা সুন্দর না? আমি ওকে এই নামেই ডাকবো, বাকিরা যা বলার বলুক গে। আমার কি, আমার মেয়ের নাম আমি দিয়ে দিলাম, আমার মেয়ে। আয়না ভিজে গলায় বলল, নামটা সুন্দর প্রফেসর, কিন্তু মেয়েটা আমাদের। অনুরাগ বলল, হিংসুটে মহিলা। পরিশিষ্ট। শায়নের কান্নার আওয়াজে ফোন রাখতে হলো আয়নকে। উঠোন থেকে বাড়িতে পা রাখলো। মীরা কোথায় গেল? রূপাপা কোথায়? রুমে পা রাখতে দেখলো মীরা ঘুমাচ্ছে। বুকের ওপর শায়ন শুয়ে শুয়ে কাঁদছে। রাতে একদম ঘুমাতে চায় না এই ছেলে। আয়ন এগিয়ে গেল, ছেলেকে কোলে তুলে আদর করলো সারা মুখে, বলল, কেন কাঁদে আব্বা? আব্বা ঘুম পাজে আম্মাটা। মীরা চোখ মেলে চেয়ে থাকলো, কম্বল টেনে গায়ে দিয়ে বলল,
তোমরা বাপ ছেলে আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন? তুমি আমার ছেলেকে কাঁদিয়ে ঘুমাচ্ছ মীরা, খুব খারাপ। আয়ন ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল, বলল। আমরা আজ থেকে কথা বলবো না মীরার সাথে, ঠিক আছে? বলে আবার আদর করলো ছেলেকে। নামিরা চোখ মেলল, আবার শায়নকে নিয়ে নিল, বুকে টেনে শক্ত করে ধরল, মাথায় চুমু আঁকতে আঁকতে বলল, ও আমার ছেলে, তুমিও হওয়ার সময় ছিলে না। মন খারাপ হলো আয়ানের। কম্বল গায়ে টেনে পাশ ফিটে শুয়ে পড়ল। আচ্ছা ঘুমাও। শায়ন ডাকলো আব্বা বলে আয়ন ফিরল না। নামিরা হেসে ফেল, শায়নকে তার পাশে রাখলো, হাত বাড়িয়ে জড়িয়ে ধরল আয়নকে, পিঠে মুখ ঘষে বলল, এই শ্বশুরের ছেলে, রাগ কেন? মজা করলাম তো। রাগ করিনি মীরা, তাহলে আমাদেরকে ফেরো, ফেরো বলছি। ফিরলাম। নামিরা হাসল, ছেলের দিকে ফিরল, বুকে টেনে নিল ছেলেকে। আয়নের এক হাত নিয়ে বলল, জড়িয়ে ধরো না, সব বলতে হয়। আয়ন হেসে ফেল, জড়িয়ে ধরে মা ছেলেকে টেনে নিল। মন মাধবীর কানে নাক ঘষতে ঘষতে চুমু খেলো, বলল, মীরা, আমি তোমার কাছে কেমন স্বামী? নামিরা তার হাতটা নিয়ে চুমু খেলো, ফিরে তাকালো, বলল, সত্যি বলবো নাকি মিথ্যে? অবশ্যই সত্যিটা মীরা। তাহলে বলতে হয় তুমি আমার তেমন স্বামী যেমনটা চেয়েছিলেন অন্তর্যামী। গাল ভরা তৃপ্তির হাসি দেখা দিল আয়নের মুখে। শায়ন উঠে বসলো, নামিরা আর আয়নের মাঝখানে এসে খিক খিক করে হেসে দিল, বলল, মাইন। মায়ের? কাকে মায়ের দেবেন? আম্মু, আব্বু। নামিরা আর আয়ান দুজনেই হেসে উঠল। দুজনে ঠোঁটে স্নেহমাখা স্পর্শ বসালো ছেলের কপালে। আরে কি করছেন? আশেপাশে সবাই মানুষ, আপনি কি পাগল? অনুরাগ বাগানের আশেপাশে তাকালো, কয়েকজন ফুল তুলতে তুলতে তাদের দিকে তাকিয়ে আছে। অনুরাগ ধমকে সুরে বলল, ওই এদিকে কি কাজ কর ভাই আমার। তারপর মিনমিন করে বলল, শালা এদের প্রেম প্রীতি দেখার এত শখ, কোথাও শান্তি নাই। আয়না হেসে ফেল। অনুরাগ হাত দিয়ে একটি রজনীগন্ধার স্টিক ছিঁড়ে নিয়ে বলল, না রজনীগন্ধা, এটা দিলাম আমার জীবনটা রজনীর মতো সুগন্ধি করে দেওয়ার জন্য। আয়না হাতে নিল, বলল, ধন্যবাদ। অনুরাগ জার বেড়ার একটি ফুল ছিঁড়ে কানের কাছে গুজে দিল, বলল, যার বেড়া দিলাম প্রাণমনটা আমার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য। আয়না ফুলটা ছুঁয়ে হাসলো। অনুরাগ গ্লাডিওলাস নিয়ে হাতের মুঠোয় দিল, বলল, এটা দিলাম আমাকে একটি রাজকন্যার পিতা হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আয়না আবারও হাসলো। অনুরাগ লাল কমলা হলুদ রঙের এক মুঠো গাঁদা ফুল এনে মাথার কাপড় সরিয়ে খোপেই গুজে দিল, বলল, সব দিলাম আমাকে ভালোবাসার সুযোগ করে দেওয়ার জন্য। আরও দেবেন? অনুরাগ কোমর টেনে তার কাছে নিয়ে এলো আয়নাকে। কেউ যদি দেখে ফেলে? অনুরাগ জবাব দিল না, কপালে দীর্ঘ চুম্বন এঁকে তাকালো, বলল, এই চুম্বন সারা জীবন তোমার পাওনা মহারানী, আমাকে ভালোবাসার জন্য। আয়না তার দুহাতের বন্ধনে আগলে নিল পুরুষালী মুখটা, নিজের কাছে নামিয়ে নিয়ে পরপর চুম্বন এঁকে দিল, খুব ব্যক্তিগত জায়গায়। অতঃপর বলল, আমাকে পাগলের মতো ভালোবাসার জন্য, বিশ্বাস করার জন্য, সব কিছুর জন্য আপনাকে একটা পৃথিবী সমান ভালোবাসা দিলাম। যদি কখনো মনে হয় ফুরিয়ে আসছে, আমাকে বলবেন, আমি দিতে কুণ্ঠা বোধ করব না, প্রাণ পুরুষ। অনুরাগের ঠোঁটের কোণেই চমৎকার হাসি। সে আরও একটি স্পর্শ আঁকল কপালে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই আমার তুমিটা সবচাইতে অনন্য। আমি 1000 বছর তোমাকে ভালোবেসে গেলেও ক্লান্ত হব না এরামতি।